This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ব্রেকের পর। এবার শুরু করছি ঠোঁট কাটা স্পেশাল। আর স্পেশাল মানেই প্রশ্ন। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করি। বরফ কেন গলে? বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে যে জলের তাপমাত্রা 0 ডিগ্রিতে নামিয়ে আনতে পারলে জল জমে বরফ হয়ে যায়। আবার তাপমাত্রা বেড়ে গেলে, মানে তাপমাত্রা যদি প্রোভাইড করা হয়, দেওয়া হয়, তাহলে বরফ গলতে শুরু করে, মানে 0 থেকে একটু একটু করে বাড়বে। জলবৎ তরলং বিষয়টা। আমরা আবার ব্যাখ্যার ক্ষেত্রেও এই বিষয়টা ব্যবহার করি যে কোনো একটা বিষয় খুব লুসিড হলে, ইংরেজিতে যেটাকে লুসিড বলে, আমরা বাংলায় বলি একদম জলবৎ তরলং, মানে জলের মতো সোজা হয়ে গেল ব্যাখ্যা। জলের অপর নাম জীবন, এটাও মাথায় রাখতে হবে। জীবন অত সহজ নয়, কারণ এখানে রাজনীতিও আছে। আর রাজনীতির বেলায় এই ব্যাখ্যা এতটাই জলবৎ তরলং হয় কিনা, এতটাই সরলং হয় কিনা, সেটা কিন্তু হলফ করে অন্তপক্ষে আমি ঠোঁটকাটা বলতে পারছি না। আপনারা বিষয়টার দায়িত্ব নিন। রাজনীতিতে সম্পর্কের বরফ গলার কারণ আবার ওই ঘুরে ফিরে চলে আসে অঙ্ক। অঙ্ক কি কঠিন, সেই অঙ্ক মেলাতে হয়। উত্তর আসে, কখনো কখনো মেলে না উত্তর। সেই অঙ্ক কষে খেলা ঘুরেছিল। রাজনীতির বিশেষজ্ঞরা অনেকেই সেই কথা বলেন। 21-এর ভোট, 21-এর ভোটে নাকি খেলা ঘুরে গিয়েছিল ভোট কুশলী সংস্থার কৌশলে। তাদের স্ট্র্যাটেজি, তাদের কৌশল, তারা বিষয়গুলোকে ভালো করে দেখেছেন, তারা স্টাডি করেছেন, তাদের গবেষণার ফল নাকি ভোট বাক্সে পড়েছে। স্রেফ স্ট্র্যাটেজির জোরে কি এই ঘটনা ঘটে, সে প্রশ্ন পরিস্থিতি তুলেছে। এই তো 24-এর লোকসভা ভোটের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। বিপুল জয়ের পরেও মুখ্যমন্ত্রীর মুখে ছিল কি? ভোট কুশলী সংস্থা আইপ্যাকের নাম। কিন্তু তাল কেটে গেছে গত ডিসেম্বর মাসে। সেদিন বিধানসভায় নওশাদ আলীর কক্ষে রুদ্ধদ্বার বৈঠকে মুখ্যমন্ত্রী বসেছিলেন। বৈঠক করলেন দলের বিধায়কদের নিয়ে। আর সেখানেই তো সেই ডায়ালগটা, যেটা পরবর্তীকালে অনেকটাই ওই আজকাল যেটা ভাইরাল হয়ে যায়, সেরকম হয়েছিল। কি বলেছিলেন তাকে কোট করে আমি বলি। তিনি বলেছিলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন, ওসব প্যাক জানি না। প্রশ্ন হচ্ছে প্যাক। ব্রেকিং নিউজটা কোথায়? ব্রেকিং নিউজটা হচ্ছে সেই ভোট কুশলী সংস্থার কর্তার সঙ্গেই নাকি বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এইটা ব্রেকিং। তাহলে ওই যে শুরুতে বললাম বরফ গলল, ওই যাকে প্যাক বলেছিলেন তার সঙ্গে আবারও কি তাহলে প্যাক্ট, মানে সন্ধি? তার কারণ ভোট বড় বালাই। ভোট কৌশলী প্রতীক জৈন অর্থাৎ আইপ্যাকের প্রতীক জৈনের সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বরফ গলছে? ইঙ্গিত কিন্তু তাই বলছে। গত বুধবার অর্থাৎ 48 ঘন্টা আগে নবান্নতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন প্রতীক জৈন। সূত্রের খবর 2026-এর ভোটের যে ভোট কৌশলী কী হতে চলেছে সেটা নিয়েই মূলত বৈঠক হয়েছিল। যদিও এ ব্যাপারে এখনও পর্যন্ত প্রশাসনিকভাবে বা দলগতভাবে কোনো কিছু বলা না হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে প্রতীক জৈনের বরফ একটু হলেও গলেছে তা বোঝা যাচ্ছে। বেশ, তাহলে বরফ গলছে কিনা সে তো ফলেনও পরিচয়তে। সূত্র বলছে নবান্নে বৈঠক হয়েছে। বৈঠকের পর কি ফলের দিকে তাকিয়ে বিরোধীরা, এমনকি তাকিয়ে দলের নেতারাও। 21-এর ভোটে বিরাট জয়, আবার 26-এর লোকসভার কঠিন লড়াইয়ে জয় হলো। তাহলে ভোট বাক্সে বাজিমাত ভোট কুশলী সংস্থার স্ট্র্যাটেজির কারণে এ প্রশ্ন উঠছে। এই তো সেদিন লোকসভা ভোটের রেজাল্ট আউট হয়েছে, সেদিন মুখ্যমন্ত্রীর মুখে ছিল সেই ভোট কুশলী সংস্থার নাম। একবার দেখুন, মনে করুন। থ্যাংক করছি আমি। আই এম থ্যাঙ্কিং অল দ্য তৃণমূল গ্রাসরুট ওয়ার্কার্স, মাই লিডার্স, my people of my state and India, my workers and the entire team of IPAC team in West Bengal. Once they will feel good. ভোট কৌশলে বাজিমাত তৃণমূলের। 24-এর লোকসভা ভোটের পর সেদিন মুখ্যমন্ত্রীর মুখে ভোট কুশলী সংস্থার নাম। সেদিন সেই ভোট কুশলী সংস্থাই বিরোধীদের মাথা ব্যথা। খবর পেয়েছি যে আইপ্যাকের কিছু লোক তারা কাউন্টিং এজেন্ট হিসেবে ঢুকতে পারে, মানে সরকারি কাউন্টিং মেশিনারি হিসেবে ঢুকতে পারে। তার বিরুদ্ধে আমরা শর্ট চড়িয়েছি। এবারে আইপ্যাক মানে ডেকে আইপ্যাকের যিনি মাথা তিনি তো
14 সালে মোদিজির নির্বাচনে জেতার কারিগর। ফলে আইপ্যাকের মাথা, তাকে সঙ্গে নিয়ে মোদিজিও চলেন, দিদিভাইও চলেন। And the entire team of IPAC team in West Bengal, once they will feel good. 2019-এর পর এই ভোট কুশলী সংস্থাকে এনেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ভোট কুশলী সংস্থার হাত ধরেই জয় 21-এ, তারপর 24-এর বিপুল জয়ের পরেও সাবধানী বঙ্গের শাসক। সেই পথে হেঁটেই সংগঠনের রদ বদল। আমি এই যে 1-1.5 মাস কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন, 3 মাসের মধ্যে। নজরে 26, দলে এবার রদবদল। রদবদলের নেপথ্যেও কি ভোট কুশলী সংস্থা? আলটিমেটলি তো মমতা বন্দ্যোপাধ্যায়, নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আমাদের জেনারেল সেক্রেটারি, তার নিজের সারা বছর ধরে তিনি এগুলো করেন, কি বলে মানে সার্ভে, তারপরে সেটাকে আইটি করে করেন, সাজেশন তো নিশ্চিতভাবে দেবেন। গত ডিসেম্বরেই বিধানসভায় দলের বিধায়কদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী রুদ্ধদ্বার বৈঠকে বলেন, ওসব প্যাক জানি না, এলাকা ভিত্তিক অনেক ভুল তথ্য আসছে, আমি যে তথ্য পাবো সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব। সেদিন মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আনা ভোট কুশলী সংস্থা। তাহলে সেদিন দলের সেকেন্ড ইন কমান্ডের তৈরি করা দলীয় অনুশাসনকে কি নস্যাৎ করলেন দলের সুপ্রিমো? মাস দুয়েকের মাথায় সেই সুরই আবার মদন মিত্রর গলায়। আজকে আপনারা এই কথা বলছেন, 21 সালের নির্বাচনে আইপ্যাক এই এজেন্সির, বা আপনি যে এজেন্সিরকে ইঙ্গিত করছেন, তাদের তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মদন। কোনো প্যাক ছাড়াই আমরা পরপর উপনির্বাচনগুলো জিতছি, প্রত্যেকটা মিছিল করছি। সব থেকে বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দুর্নীতি, কোনো দুর্নাম ছিল না। যেটুকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লেগেছে সেটুকুন এই প্যাকওয়ালাদের জন্য। মুখ্যমন্ত্রী বললেন এই ডিসেম্বর মাসে, আর সেই কথা শুনে একেবারে বেড়ে খেললেন মদন মিত্র। পরে যদিও তিনি ক্ষমা চেয়ে চিঠি দিয়েছেন, তবুও সেদিন মদন বানের নিশানায় ছিল ভোট কুশলী সংস্থা। ওই সুরে সুর মেলানো অনেকটা, ঠিক ওরকম। আর যে সংস্থাকে এনেছিলেন দলের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার ভোট কুশলী সংস্থার কর্তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হলো, আর অবধারিতভাবে প্রশ্নটা আসবে, হ্যাঁ তাহলে কি বরফ গলছে? সম্ভাবনা? যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের চক্রান্ত কানে গেল, তার 24 ঘন্টার মধ্যে কলকাতার চিত্তরঞ্জন কলেজ অবধি অ্যাকশন হয়ে গেল। যেমন মদন মিত্র অনেক সিনিয়র নেতা, আর তিনি যেগুলো বলেছেন সেগুলি আরও সিনিয়র নেতাদের বিবেচ্য, সেই জন্য আমি এর মধ্যে কোনো মন্তব্য করব না। আপনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্ধকারে রেখে দলেরই সর্বোচ্চ জায়গা থেকে নিয়ন্ত্রিত এই ডাকপ্যাক ইত্যাদি, আপনি কি এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছেন? কারণ আইপ্যাককে এনে নতুন রাজনৈতিক সমীকরণটি তো 2021-এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ই করেছিলেন। দেখুন, আমি বলেছি, আমার যা বলার আমি বলেছি। সেই আইপ্যাক সংস্থার পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি প্রতীক জৈনের সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে। নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ, যদিও 26 সাল পর্যন্ত এই সংস্থার সঙ্গে তৃণমূল কংগ্রেসের চুক্তি রয়েছে, কিন্তু বৈঠকটি খুব তাৎপর্যপূর্ণ। তার কারণ এখান থেকেই এই প্রশ্নটা উঠছে, তাহলে কি বরফ গলার প্রক্রিয়া শুরু হলো? তৃণমূলের আইপ্যাক মানে আসলে ভাইপোর আইপ্যাক, আর ভাইপো মানে আসলে যতটা তৃণমূল ততটা দিল্লি। তাহলে এই একটা দ্বন্দ্ব নিশ্চয়ই কাজ করছিল, এবং সেটার প্রতিফলন সবাই বুঝতে পারছেন। 21-এ মমতা ব্যানার্জি সহ তৃণমূলের সকলের এতটাই কনফিডেন্সের অভাব ছিল যে আইপ্যাককে রীতিমতো ব্যবহার করেছিল। সে দিদিকে বলো দিয়ে শুরু। নবান্নেতে বৈঠক করেছেন, তাহলে আইপ্যাক প্যাক কী করে বলবেন? এবার আইপ্যাককে সঙ্গে নিয়েই উনি চলবেন, কেননা আইপ্যাক কোটি কোটি টাকার ব্যবসা করে ইহাকা মাল উহা করার ব্যবস্থা করে দেবে, আর বাকিটা মুখ্যমন্ত্রীর কন্ট্রোল যেন থাকে। তাহলে আইপ্যাকের সেই দিনের ভূমিকা সম্পর্কে অস্বীকার করবে, কিন্তু এটা তো মুশকিল হচ্ছে, কখন কাকে ব্যবহার করবে, কখন ছুঁড়ে ফেলবে, এই তো বলা মুশকিল। 26-এর ভোট বৈতরণী পের হতে কোনো প্যাকই এবার আর কাজ করবে না। जो डर गया वो मर गया। দেখুন, ভয় যখন জাঁকিয়ে বসে তখন মাথার বুদ্ধি শুদ্ধি লোপ পায়, আর তার ফায়দা তোলে সুযোগ সন্ধানী। আর সেই কারণেই ডরনা জরুরি হে। শুনুন কেন বলছি।
किसान से बात हो रहा है मेरा। हाँ बोल रहा है, बोलिए। ये बोल रहा हूँ। हाँ कौन बोल रहा है? प्रदीप। प्रदीप प्रदीप कौन प्रदीप? ये कंपनी से प्रदीप बोल रहा हूँ। कौन कंपनी? ये कंपनी से प्रदीप बोल रहा हूँ। ডি কোম্পানি নামটা শুনেছেন নিশ্চয়ই, শুনলে ভয় তো হবেই। সেই ডি কোম্পানি থেকে ফোন গিয়েছে মালদার ইংরেজ বাজারের চেয়ারম্যানের কাছে, টাকা চাওয়া হয়েছে 20 পেটি। আন্ডারওয়ার্ল্ডের ভাষায় পেটি মানে লক্ষ টাকা, মানে 20 লক্ষ টাকা চাওয়া হয়েছে। হ্যাঁ, না দিলে ঠোক দেঙ্গে বলা হয়েছে। শুনুন। किसान করে বলছে, हेलो किसान बोल रहे, तो किसान আমার निक नेम। हाँ किसान से बात हो रहा है मेरा। हाँ बोल रहा है, बोलिए। ये बोल रहा हूँ। हाँ कौन बोल रहा है? प्रदीप। प्रदीप प्रदीप कौन प्रदीप? ये कंपनी से प्रदीप बोल रहा हूँ। তখন বলছে मैसेज क्यों नहीं देखा, 2 दिन दिए। अला मैसेज नहीं देखा, बोलिए क्या हुआ? क्या आपको मैसेज दिया है, मैसेज नहीं देखा अभी तक? क्या बात मैसेज है? मुद्दा बात बोल रहा हूँ आपको। हाँ बोलिए, आपको क्या हुआ? 20 पेटी भेजना पड़ेगा। तो बोले आप 20 पेटी दे दीजिए, नहीं तो तुम और तुम्हारा फैमिली। हाँ हेलो हेलो। हाँ हाँ सोचिए ना क्या होगा। आपको ठोकेगा, नहीं तो आपका फैमिली को ठोक देगा। कहाँ से बोल रहे हैं? रेडी रहना। हाँ रेडी रहना। ফোনটা কেটে গেল। তারপরে পুলিশকে আমরা জানাই, ইংলিশ বাজার থানাকে, এবং এখানে এফআইআরও করি আমি। থানায় অভিযোগ দায়ের করেছেন কৃষ্ণেন্দুবাবু। আর নিরাপত্তাও বেড়ে গিয়েছে সঙ্গে সঙ্গে, সে তো বাড়বে। মালদার এই নিরাপত্তা নিয়ে তো বারবার প্রশ্নের আগে উঠেছে। বছরের গোড়ার দিনে দুপুরে আপনাদের মনে আছে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি চালিয়ে দুলাল সরকারকে খুন করা হয়, কালিয়াচকে তৃণমূলের কোন দলে পিটিয়ে খুন করা হয়, আর তারপর এই সেদিন শাসক বিধায়ক সাবিত্রী মিত্রর গাড়িতে ধাক্কা, সবকিছুই তো মালদাতে। 1 ফেব্রুয়ারি অভিযোগ, সেদিন রাতে শাসক বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়িতে ধাক্কা মারে আরেকটা গাড়ি। কোনো বড় ছক? এরা আমাদেরকে প্রথমটা ধাক্কা মেরে আমরা হয়তো পড়ে গেলে গর্তে এরা গুলি টুলি চালাতো, আর না হলে এরা পরবর্তীকালে থামিয়ে আমাকে চারদিক থেকে গাড়িটা ঘেরতো। এই জন্য এরা আমার সামনে থেকে আপনাকে ঘিরে ধরে গুলি মারার পরিকল্পনা ছিল। সেই ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদও করে পুলিশ। ফেব্রুয়ারির আগে জানুয়ারি মাসের মাঝামাঝি আরেকটা ঘটনা, সেদিন কালিয়াচকে তৃণমূল কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন। আর তার আগে বছরের গোড়াতেই খুন তৃণমূল কাউন্সিলর, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন। সেদিন বিস্ফোরক অভিযোগ করেছিলেন নিহত তৃণমূল কাউন্সিলরের স্ত্রী। চেয়ারম্যান হতে চলেছেন দুলালবাবু, এই কথাটা আমাদের কানেও ছিল বিভিন্ন দলের মানুষের কাছ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে। এখন হতে পারে সে কারণেও চেয়ারম্যান হওয়া ঠেকাতেই খুন দুলাল সরকার। এবার ডি কোম্পানির নামে টাকা চেয়ে হুমকি ফোন খোদ ইংরেজ বাজারের চেয়ারম্যানকে। हेलो हाँ हाँ सोचिए ना क्या होगा। আমি এটুকু জানি পুলিশ এনকোয়ারিটা করছে, কি কারণে দুলাল মারা গেছে, কি হয়েছে না, সব পুলিশ দেখছে। এখানে আমাদের কোনো বলার নেই। অনেকে অ্যারেস্ট হয়েছে, আমার কেসটাও পুলিশ এনকোয়ারি করছে। ইতিমধ্যেই নিরাপত্তা বাড়ানো হয়েছে কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরীর, কিন্তু প্রশ্ন সেখানেও। সেদিন প্রশ্নটা তুলেছিলেন মুখ্যমন্ত্রী। আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য, তার সিকিউরিটিও আগে তুলে নেওয়া হয়েছিল। আমি পার্সোনালি চিন্তা অপদার্থ নিরাপত্তার প্রশ্নে সেদিন মুখ্যমন্ত্রীর তোপের মুখে এসপি। সেদিন খুন হয়েছিলেন দুলাল সরকার, আর এবার হুমকি ফোন আরেক তৃণমূল নেতাকে। অথচ এখনো সেই এসপিতেই আস্থা নবান্নর। মুখ্যমন্ত্রী সেই সময়তে ভর্ৎসনা করেছিলেন, কিন্তু এসপিকে বদলানো হচ্ছে না। এখানে কি এটা তো সম্পূর্ণ প্রশাসনের বিষয়, সরকারের বিষয়। যে বিষয়টা হচ্ছে পুলিশ প্রশাসন যথাযথ দায়িত্বের সঙ্গে গোটা বিষয়টা দেখছে। কিন্তু থ্রেট কলের পর এখনো কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি। কিন্তু এই যে ডি কোম্পানি, আচ্ছা এটা কোন ডি কোম্পানি? এই ডি কোম্পানি কি সেই ডি কোম্পানি? এই প্রশ্ন উঠছে। এরকম টাকা দাবি করেছে বা খুনের হুমকি দিচ্ছে, সেটা ওরাই জানে, যারা করেছে তারাই বলতে পারবে। না এসএমএস তো দেখেছেন। হ্যাঁ, তো কি ডি কোম্পানির নাম বলছে, আমাকে বললো প্রদীপ, ডি কোম্পানি কা मैं हूं। সাজানো, আর ডি কোম্পানি নয়, ওটা হচ্ছে দিদি কোম্পানি। যে তুমি যা কামাবে তার 25% নিজের পেটের জন্য রাখবে, আর বাকি 75% দলকে দেবে। এগুলো তৃণমূল দলের নেতারা বুঝুক।
যে খবরদারি এবং দখলদারি তার লড়াই চলছে তৃণমূলে, এবং সেই কারণে তৃণমূলের নেতারা সবাই শঙ্কিত। সব নাটক, সকালবেলা কোনো কাজ নেই, অনেক দিন ওকে টিভিতে দেখায়নি, তারপর মালদায় যেভাবে প্রত্যেকটা নেতা গুলি কাটছে, নয় মার কাটছে নিজের কর্মীদের ওপর, ও এর সাথে এখনো সেরকম কিছু ঘটেনি, ফলে ও একটু প্রেস্টিজে ভুগছিল। কোন বাংলার বিরোধী কোন শক্তি, বাংলার বিরোধী যারা সব আছে তারা এইসব নানা ধরনের কাণ্ড কারখানা করে একটা আপত্তিকর কাজকর্ম করে। তো এখন তৃণমূলের পরিচিত নেতাকে টার্গেট করে এই ধরনের কাণ্ড কারখানা করেছে, তো পুলিশ প্রশাসন যা যা করার করছেন তারা দেখছে। আজ 21শে ফেব্রুয়ারি কলকাতা দেশপ্রিয় পার্কের অমর একুশের মঞ্চ ছিল প্রতুলময়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঠিক আগেই প্রতুল মুখোপাধ্যায়ের মৃত্যু হয়েছে, তাকে স্মরণ করা হয়েছে আজ বিশেষভাবে। এবারের ভাষা দিবস তাঁকেই উৎসর্গ করে রাজ্য সরকার। মঞ্চে প্রতুলবাবুর স্ত্রীকে আগলে নিজের পাশে বসালেন মুখ্যমন্ত্রী। ভাষা কিন্তু কারো একার কেনা নয়। আমি যে ভাষায় কথা বলি সেটা আমার মাতৃভাষা, তার প্রতি আমার একটা সেন্টিমেন্ট থাকবেই। কিন্তু অন্যান্য ভাষাও আমরা আমাদের সরকার থেকে স্বীকৃতি দিয়েছি। এই দিনটা আমরা পালন করব না, এটা হতে পারে না। কোনো দেশ সম্বন্ধে আমরা কোনো কথা বলা আমাদের উচিত নয়, এই কারণে আমরা আমাদের দেশ সম্বন্ধে বলবো। কলকাতায় রাজ্য সরকারের তরফ থেকে উদ্যোগ দেখতে পাওয়া গিয়েছে, ঠিকই গত বছরও দেখতে পাওয়া গিয়েছিল গুণীজনেরা আসেন। তবে ভাষা শহীদদের মূল স্থান মানে বাংলাদেশ যদি দেখি, সেক্ষেত্রে এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নমনম করে পালিত হলো। বাংলার মুখ্যমন্ত্রী এ নিয়ে একটি কথা বললেন না, কিন্তু বাংলাদেশের মানুষ দেখল বদলের হাওয়ায় ইউনুসের বাংলাদেশে 21শো উন্মাদনা হারিয়েছে। ছবিটা দেখলেন, জামুরিয়ার অজয়ের বালিঘাটে জিতেন্দ্র তিওয়ারির ওপর হামলার চেষ্টার অভিযোগ। গো ব্যাক স্লোগান, প্রাক্তন মেয়রের দাবি। অবৈধ উপায়ে অজয় নদের ওপর বালি তোলা হচ্ছে, তাতে জল প্রকল্পের ক্ষতি হবে। আজ অজয়ের ঘাট পরিদর্শনে যান জিতেন্দ্র তিওয়ারি, আর তখনই এই ঘটনা ঘটে। রাজনীতি কি বলবো আমি, যারা গো ব্যাক বলছে আমি বলবো যে তাদের বুদ্ধির অভাব, সাময়িক লাভটা তারা দেখছে, সাময়িক হয়তো কিছু অর্থ আসবে সেটা তারা দেখছে, কিন্তু আলটিমেটলি এই জল প্রকল্প যদি ড্যামেজ হয়ে যায়, জল প্রকল্প যদি বন্ধ হয়ে যায়, জল প্রকল্প যদি ক্ষতি হয়, তাহলে তাদের বাড়িতে তো জল হবে না। যে বালির সঙ্গে জড়িত থাকবে, 2 নম্বরে যে বালির সঙ্গে জড়িত থাকবে, যে আমার রুলিং পার্টি কই কার্যকর্তা না নেতা যে থাকবে, যার উপর পুলিশকে কারবাই করার জন্য আমার নেত্রী পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা দি বলে দিয়েছে। যা যা সিস্টেম আছে সব কিছু আমরা করব, যাতে আগামী দিন যেন সকলেই মনে রাখে যে স্থানীয় সম্পদ লুট করা যাবে না। বালি প্রাকৃতিক সম্পদ, রাজ্যের সম্পদ, মাটি রাজ্যের সম্পদ। বালু মাফিয়া বলে আসানসোলে কই আমাকে লাগছে না বালু মাফিয়ার সঙ্গে ঝামেলা হয়েছে, গ্রামের লোকের সঙ্গে ঝামেলা হয়েছে। ও যাকে আজে বাজে কথা বলতে গিয়েছিল, এই জন্য গ্রামের লোক সব এক হয়ে গেছিল, এক হওয়ার পরে একটা হামলা করেছে। হামলা বললে তো এইরকম হামলা নেই, হাল্লাবাজি করেছে। ও যখন শিখিয়ে পড়িয়ে পাঠায় যে তুই এটা করে চলে আসবি, তখন যাকে পাঠানো হয় তার তো আর জ্ঞান থাকে না, সে ওইটা করে দিয়ে চলে যাবো এই মানসিকতা থাকে, সেটা করেছে। তো আমরা কি করব, তারাও তো আমাদের ঘরের সন্তানের মতো, আমরা তাদের ক্ষমা করলাম। তুলকালাম কাণ্ডগুলো বাংলায় আজকাল ওই রুটিন হয়ে গিয়েছে, ফলে অভ্যাস হয়ে গিয়েছে। দেখলে চট করে কেউ একটা ঘাবড়ে যান না। বাকযুদ্ধ বলুন, মারপিট, এমনকি খুনোখুনি পর্যন্ত অনেকটা জল ভাতের মতো হতে বসেছে। আর কি বলি, তেমনই আর একটা ঘটনা এবার দেখাবো আপনাদের। এই যে দেখলেন ছবিগুলো, রক্তারক্তি অবস্থা কোথায় জানেন? কৃষ্ণনগর পুরসভা চত্বরে। এদিকেও তৃণমূল, ওদিকেও তৃণমূল। বিরোধীদের এখানে দরকার নেই, নিজেরাই যথেষ্ট। দেখুন,
একদিকে পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের নিয়ে গঠিত তৃণমূলের সংগঠন, প্রাপ্য টাকা আদায় সহ একাধিক দাবি দাওয়া নিয়ে তাদের বিক্ষোভ আন্দোলন, আর অন্যদিকে চেয়ারম্যান অনুগামী তারাও তৃণমূলের। তারা এদিন ময়দানে 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠান করতে গিয়েছিলেন। এক দল কিন্তু পথ আলাদা। এটা হলে যা হয়, হামলা হলো, তুলকালাম কাণ্ড বাঁধলো তৃণমূলেরই দুই আলাদা আলাদা গোষ্ঠীর মধ্যে। এটা কি দলের কাউন্সিলরদের মদতেই হয়েছে বলে মনে করছেন? তাছাড়া কি কাউন্সিলররা আসছে মারামারি করতে, ইয়েকে মারতে গেছে, আমার মহিলা কাউন্সিলর গুলো তখন ঠেকিয়ে পাচ্ছে না, তাহলে কি বলবে? দেখা যাচ্ছে চেয়ারম্যানও ফুল ফর্মে আসরে নেমে পড়েছেন। দলেরই কাউন্সিলরদের একাংশকে নিজেই কাঠগড়ায় তুলেছেন, তবে পাল্টা আঙুলও যে উঠেছে সেটাও রয়েছে। সব এরকম আমি চিনতেই পারিনি। আচ্ছা, ওরা কি যারা মেরেছে তারা কি পৌরসভা? ওখানে আগের থেকে মাইক ফিট করে রেখেছিল, যেই আমরা স্লোগান শুরু করেছি সঙ্গে সঙ্গে মাইক ভলিউম এত জোরে দিয়ে দিয়েছে যাতে আমাদের স্লোগান শোনা না যায়, সেই জন্য এরা এই করেছে এবং আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে এর থেকে আমাদের কাউকে বাদ দেয়নি। ডেপুটেশন দেওয়ার আগে চেয়ারম্যান সুপরিকল্পিতভাবে যারা আজকে আক্রমণ করেছে মিউনিসিপ্যালিটির টাকায় ডেলি ওয়েজ পুষে রেখেছে। 2026-27 সালের নির্বাচনে আমরা বলছি আমরা পৌরসভা জীবনে একটা ইউনিয়ন করবো না। যাদের দিকে আঙুল তুলেছেন খোদ চেয়ারম্যান, সেই কাউন্সিলররাও কিন্তু আক্রমণের ঝুলি নিয়ে হাজির হয়ে গিয়েছেন। শুনুন তাদের বক্তব্য। আমি 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তারা আমাদের এই দলের কর্মচারী সংগঠনের লোক, তারা স্লোগান তুলে তারা ডেপুটেশন জমা করতে গিয়েছে। ইতিমধ্যে চেয়ারম্যানের ঘরের থেকে এবং চেয়ারম্যানের ঘরের সামনে থেকে বেশ কিছু দুষ্কৃতীরা আসে সেই সব সিনিয়র যারা মানুষ রয়েছে, বয়স্ক মানুষ রয়েছে, তাদের উপর এসে চড়াও হয়। তাকে মারতে মারতে রেলিং থেকে ফেলে দেওয়া হয়। সেখানে 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিল, 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের লোকজন ছিল, 9 নম্বর ওয়ার্ডের বেশ কিছু লোকজন ছিল। অভিযোগ রীতিমতো বাঁশ লাঠি নিয়ে এসে মারপিট হয় এদিন। এক কাউন্সিলর, এক অবসরপ্রাপ্ত কর্মী সহ 3 জন গুরুতর জখম হয়েছেন। কোতোয়ালি থানার পুলিশ গিয়ে শেষে কোনো মতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এত কাণ্ড, এত অভিযোগের বন্যা, আর এসবের মধ্যে কাউন্সিলরের কিন্তু স্পষ্ট বক্তব্য, দলে আমরা ওরা চলছে, গোষ্ঠীদ্বন্দ্বের রাজত্ব। কাউন্সিলর বলছেন, আমরা একই দলের লোক, তাহলে একই দলে এইভাবে অশান্তি যদি সবাই করে তাহলে কিভাবে আমরা কাজ করব আর কিভাবে আমরা করব? একটা মহিলা সেই কাজ করতে চাচ্ছে, যদি দলীয় কাউন্সিলর এইভাবে বাধা দেয় এবং প্রত্যেক মিটিং এ অফেন্সিভ কথা বলবে পলাশ, প্রকাশ এবং সৌগত কৃষ্ণদেব। শুনলেন চেয়ারম্যান নাম ধরে ধরে বলছেন, তার মানে বাকযুদ্ধ শুধু নয়, এই যে গোষ্ঠী কোন্দল আমরা বারবার বলি সেটা প্রকাশ্যে। এটা যদি চলতে থাকে সামনের দিনে কিন্তু বিপদ বাড়বে, একথা বলার অপেক্ষা রাখে না।